সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখানে আছো নিরাপদে আছো। আমি ফেরদৌসী হক, অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। আজকে তোমাদের সাথে সংযুক্ত আছি। আর আমার সাথে সংযুক্ত হবে ঢাকা কলেজের এমএ শেষ বর্ষের ছাত্ররা। তো এমএ শেষ বর্ষের শিক্ষার্থীরা, তোমরা যদি প্রস্তুত থাকো তাহলে আমি শুরু করি। বিগত কয়েকটা ক্লাসে তোমাদের সাথে আমি অনেকগুলো ক্লাস করেছি। আমি এমএ তোমাদেরকে যে বিষয়টা পড়াই সেটা অনেকবারই বলেছি। সেটা হচ্ছে রবীন্দ্র কাব্য, এটা কোর্স নাম্বার 5001। তো এই কোর্সে রবীন্দ্র কাব্যের বলাকা কাব্যটা আমরা আসলে এখন কাব্য বিশ্লেষণে আছি। তো এখানে প্রথম কয়েকটা কবিতা আছে যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, না পড়লে নয়, তাই আমি ধরে ধরে তোমাদেরকে পড়াচ্ছি। তো আমরা ইতিমধ্যে 2-3টা কবিতা বিশ্লেষণ করে ফেলেছি। আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব যেটা ছবি নামে 1321 সালে সবুজপত্র পত্রিকায় ছবি এই নামে আসলে এটা প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে রবীন্দ্রনাথ যখন বলাকা কাব্য সম্পাদনা করলেন তখন এইখানে এই বইয়ে কাব্যটি 6 সংখ্যক কবিতা নামে পরিচিত, অর্থাৎ 6 নম্বর কবিতাটাই হচ্ছে ছবি নিয়ে এখানে আলোচনা করা আছে। তো এই যে ছবি কবিতাটি, তাহলে কি বললাম, এটা 1321 সালের অগ্রহায়ণ মাসের সবুজপত্র পত্রিকায় এটা প্রকাশিত হয়েছিল। তো আজকে আমরা কবিতাটা শুরু করি, বিশ্লেষণ শুরু করি। তোমাদের কাছে বই থাকলে বই নিয়ে বসো, আর না হলে আমিও স্লাইডের মধ্যে দেখাচ্ছি বইটা, কবিতাটা, ওটা দেখে যদি তোমরা আমার সাথে মনোযোগী হও তাহলে কবিতাটা বুঝতে পারবে। তাহলে চলো আমরা তাহলে শুরু করি। কবিতা 6 সংখ্যক কবিতা, যেটা ছবি নামে সবুজপত্র পত্রিকা প্রকাশিত। শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের সামনে কবিতাটা দেখতে পাচ্ছ, যেটা 6 সংখ্যক কবিতা। আসলে এখানে কবিতার আসলে তো কোনো নাম নেই, তো এখানে দেওয়া আছে যে অর্থাৎ প্রথম ছত্রটা এখানে দেওয়া আছে আর কি। তো আমি কবিতাটা পাঠ শুরু করছি। তুমি কি কেবল ছবি, শুধু পটে লিখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী, গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হাই ছবি, তুমি শুধু ছবি। এই যে আমরা প্রথম একটা স্তবক পড়লাম, এই স্তবকটার দেখো তারপরেও আরও আছে, আমি অল্প একটু আলোচনা করে নিই। যেটা প্রথম স্তবক, এখানে কি বলা হয়েছে, এটাকে মনে করা হয়, যেটা অনেক সমালোচকগণ বলেন যে এই ছবিটা খুব সম্ভবত কবি পত্নীর একটা ছবি। অর্থাৎ তিনি যখন বুদ্ধ গয়া থেকে এলাহাবাদে যান তখন সেখানে তার ভাগিনেও সত্যপ্রকাশ গঙ্গোপাধ্যায়ের জামাতা প্যারিলাল বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তিনি গিয়েছিলেন বলে ধারণা করা হয়, এবং সেখানেই মনে করা হয় যে কবি নিজের পত্নীর প্রতিকৃতি দেখে এই কবিতাটা রচনা করেছিলেন। তাই এখানে তিনি কি বলছেন, যে মনে হচ্ছে যে তুমি কি কেবলই ছবি পটে লিখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী, গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য নও? হাই ছবি, তুমি শুধু ছবি। অর্থাৎ ওই যে আকাশের নক্ষত্র ছায়াপথে একত্র একটা নীর রচনা করে রয়েছে, ওই যে গ্রহ উপগ্রহ চন্দ্র সূর্য অন্ধকারের মধ্য দিয়ে আলো হাতে যেন তীর্থযাত্রায় চলছে, তুমি কি তাদের মতো সত্য না? আজকে তুমি শুধুই একটা চিত্ররূপ। ছবি দেখে কবির মনে যেন এই প্রশ্নই উদয় হয়েছিল। তারপর উনি কি বলছেন দেখো, চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রাও?
পথিকের সঙ্গ লও, ওগো পথহীন, কেন রাত্রে দিন সকলের মাঝে থেকে সবা হতে আছো এত দূরে, স্থিরতার চির অন্তঃপুরে। অর্থাৎ জগতে যারা বা যা কিছু সবই কিন্তু চলার একটা পথে রয়েছে, অর্থাৎ সব কিছুই কিন্তু একটা চলমান। আমরা তো জানি যে পৃথিবী অনবরত ঘুরছে সূর্যের চারদিকে, অর্থাৎ এখানে কোনো কিছুই স্থির থাকতে পারে না। তাহলে তুমি কি কেবল চিরচঞ্চলের এই মাঝখানে শান্ত নির্বিকার হয়ে থাকবে? এই যে জগৎ যাত্রা, পৃথিবী যেখানে ছুটছে, এই পথে যেসব পথিকরা হাঁটছে, ক্রমাগত হাঁটছে, তাদের সঙ্গে কি তোমার কোনো যোগ নেই? তুমি সব পথিকের মাঝখানে আছো, অথচ তাদের থেকে দূরে আছো। তারা চঞ্চলতায় একটা গতি পেয়েছে, আর তুমি স্তব্ধতায় যেন বদ্ধ হয়ে আছো। এটা কি কখনো হয়? হতে পারে? তাই রবীন্দ্রনাথ আবারও বলছেন, এই ধূলি ধূসর অঞ্চল তুলি, বায়ু ভরে ধাই দিকে দিকে, বৈশাখে সে বিধবার আভরণ খুলি, তপস্বিনী ধরণীরে সাজাই গৈরিকে। অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে, বসন্তের মিলন উষায়, এই ধূলি এও সত্য হায়, এই তৃণ বিশ্বের চরণ তলে লীন। এরা যে অস্থির, তাই এরা সত্য সবাই, এরা সবই তাই সত্যি, অথচ তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। অর্থাৎ কি বলা হয়েছে, যে এই যে ধরনের ধূলিকণা অতি তুচ্ছ, তারাও কিন্তু এই ধরনের একটা বস্ত্রাঞ্চল রূপে যেন তারা উঠছে। এই ধূলিরও কত পরিবর্তন, কত গতিময় লীলা। দেখো, বৈশাখে কি হয়? ফুল ফোটে না, শুকিয়ে ঝরে যায়। যখন ধরণী বিধাতার মতো তার আভরণ ত্যাগ করে, তখন সেই তপস্বিনীকে যেন ধূলি গৈরিক বস্ত্র পরিয়ে দেয়। গৈরিক মানে ধুলার রং যেটা, হ্যাঁ, ওই গৈরিক একটা বস্ত্র যেন তপস্বিনীকে পরিয়ে দেয়। আবার যখন বসন্তের মিলন উষা আসে, তখন সে ধরনের গায়ে যেন পত্র লেখা এঁকে দেয়। এই যে তৃণ বিশ্বের পায়ের তলায় আছে, এরাও কিন্তু অস্থির, এরাও অঙ্কুরিত হয়, বর্ধিত হয়, এদের মধ্যে গতি থাকে, আন্দোলিত হয়, কখনো উজ্জ্বল হয়, কখনো আবার তারা ম্লান হয়। অর্থাৎ তাদের মধ্যে অনবরত একটা পরিবর্তন হয়। এদের মধ্যে নানা বিকাশ ও পরিবর্তন আছে বলেই এরা আমাদের কাছে সত্য। অর্থাৎ সময়ের সাথে এরা পরিবর্তিত হয় বলে এদেরকে আমরা সত্য বলি, হ্যাঁ। অথচ তুমি কেবল ছবি, বরাবর এভাবে যেন স্তব্ধ হয়ে তুমি স্থির হয়ে পড়ে আছো। অর্থাৎ রবীন্দ্রনাথ যেন ছবির সাথে তার অনুভূতিকে ভাগাভাগি করে নিচ্ছেন, ছবিকে প্রশ্ন করছেন, আবার নিজেই উত্তর খুঁজে দিচ্ছেন, আবার নিজেকে নিজে বোঝাচ্ছেন, অর্থাৎ যুক্তি দিচ্ছেন। অর্থাৎ এই চঞ্চল পৃথিবীতে থেমে থাকার তো কোনো উপায় নেই। অর্থাৎ তোমাকে আমি স্থির কি করে বলবো? তৃতীয় স্তবকে দেখো কি বলা হয়েছে, বলছে, একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষ তব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে, রহিয়াছে আপনার ছন্দ নব নব। কি? একদিন এই পথে তুমি চলেছিলে আমাদেরই পাশে, তখন বাস্তব নিঃশ্বাসে তোমার বুক দুলে উঠত, অঙ্গে অঙ্গে প্রাণ সঞ্চার হতো, কত গান কত নাচে তুমি নতুন নতুন ছন্দ তৈরি করতে। তোমার প্রাণ তোমার চলায় ফেরায়, সুখে দুঃখে কত নতুন নতুন ছন্দ যে রচিত হতো। বিশ্বের ছন্দে, প্রাণের ছন্দ
তাল রক্ষা করে যেন সারাক্ষণ একটা আন্দোলিত হতো। সেটা তো অনেক দিনের কথা। তখন আমার নিজের জগৎ, রবীন্দ্রনাথ নিজে বলছেন, অর্থাৎ ছবির সাথে তিনি কথা বলছেন, তখন আমার নিজের জগৎ অর্থাৎ ব্যক্তিগতভাবে যে জগৎ বিশেষভাবে আমারই ছিল, অর্থাৎ কবিরই ছিল, তাতে তুমি কত গভীরভাবে সেদিন সত্য ছিলে। এই জগতের সুন্দর জিনিস যা কিছু আমি ভালোবেসেছি, তার মধ্যে তোমার নিজের নামটি তুমি যেন লিখে দিয়েছিলে। এ কথা তো সত্যি। সুন্দর প্রিয় সামগ্রীকে তুমি তোমার ভালোবাসা দিয়ে মাধুর্য মণ্ডিত করেছিলে। তারপরে কি, বিশ্বতালে রেখে তাল, সে আজ হলো কত কাল, এ জীবনে আমারে ভুবনে, কত সত্য ছিলে তুমি, যে কথাগুলো এতক্ষণ বললাম। মোর চক্ষে এনে খিলে, দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এই বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতেই রজনীর আড়ালেতেই তুমি গেলে থামে, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোর আঁধারে। এটুকু যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে তিনি বলছেন যে, অর্থাৎ তুমি এই পৃথিবীতে আমাকে কত নবনব সুর দিয়ে, ছন্দ দিয়ে আমাকে তুমি অনুপ্রেরণা দিয়েছ, সহযোগিতা করেছ। আমি যা কিছু ভালোবাসতাম সেগুলোকে তুমি সুন্দর করে সাজিয়ে রেখেছ। তুমি পৃথিবীকে রসময় করে তুলেছ আমার কাছে। তোমার মাধুর্যের তুলিতে বিশ্ব সুন্দর মধুর হয়ে যেন সেদিন প্রকাশ পেয়েছিল। আনন্দময় বার্তাকে তুমি মূর্তিমতি বাণীরূপে আমার কাছে বহন করে এনেছিলে। আমরা দুজনে একসাথেই যেন যাত্রা করেছিলাম। হঠাৎ অনন্ত রাত্রি অর্থাৎ মৃত্যু তোমাকে অন্তরালেই যেন নিয়ে গেল। তারপরে প্যারাটাতে কি দেখি বলছেন, আকাশ পাথারে পথের দুধারে চলেছে ফুলের দল, নীরব চরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নির্ঝরণী, মরণের বাজায়ে কিঙ্কণী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেথেছি পথের প্রেমে। তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে, সেইখানে আছো থেমে। এই তৃণ, এই ধুলি, ওই তারা, ওই শশী রবি, সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি অদ্ভুত একটা বেদনা কবির মনের মধ্যে লুকিয়ে আছে। তাই তো তিনি বলছেন, অর্থাৎ আমরা দুজনে একসঙ্গেই যাত্রা করে চলেছিলাম। হঠাৎ অনন্ত রাত্রি এখানে মৃত্যুরূপে যেন এসে তোমাকে আমার অন্তরালে নিয়ে গেল। আমি পথ চলতে লাগলাম, তুমি নিশ্চল হয়ে গেলে। দিন ও রাত্রি আমার সুখ দুঃখ বহন করে নিয়ে চলল। আমার চলা কিন্তু এখনো থামল না। আকাশের সাগরে আলোর অন্ধকারের জোয়ার ভাটার পালা চলছে। আমি পথ যে যাত্রা করেছি, সে পথের দুধারে ফুলের দল চলেছে। কদম্ব, শিউলি, করবী, আরও কত কিছু, বিভিন্ন ঋতুতে যে নানান ফুল ফুটে, সবই রয়েছে। অর্থাৎ আমার এই দুরন্ত জীবন নির্ঝর মৃত্যুর মধ্য দিয়ে যেন ছুটেই চলেছে, কেবল ছুটেই চলেছে। অর্থাৎ প্রতি মুহূর্ত ধ্বংস হতে হতেই তারা প্রাণের পথ যেন কেটে দিচ্ছে। তাই মৃত্যুই যেন কিঙ্কিনি বাজিয়ে জীবনকে শব্দময় করে তুলছে, নানা দিক থেকে প্রসারিত ও প্রবাহিত করছে। আজ এই মুহূর্তে আসলে আমরা কেউ জানি না যে পরক্ষণে কি ঘটবে।
তবুও অজানা তার বাঁশি বাজে আমাকে দূর থেকে দূরে ডেকে ডেকে যেন নিয়ে যাচ্ছে, আমাকে ঘর ছাড়া করে চলেছে। আমি প্রতিদিনের চলাকে ভালোবাসি বলেই আসলে জীবনকে ভালোবাসি। অজানার সুরে চলা আমার ভালো লাগে। তুমি আমার সঙ্গে চলছিলে, হঠাৎ একেবারে পথ থেকে নেমে গেলে। আমরা ক্রমাগত চলেছি, হঠাৎ তুমি এক জায়গায় দাঁড়ালে, সেখানে স্তম্ভিত হয়ে তুমি আজ ছবি হয়ে রইলে। তাই তিনি বলছেন, তুমি ছবি, শুধু ছবি হয়ে গেছো। তার পরক্ষণেই কবি বলছে, কি প্রলাপ কহে কবি, তুমি ছবি, নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে, নিস্তব্ধ ক্রন্দনে। এই এতক্ষণ কথা বলতে বলতে কবির হঠাৎ যেন মনে হলো, কি প্রলাপ বকছি, তুমি কেন শুধুই ছবি হতে যাবে? না না, তুমি আসলে শুধুই ছবি না। কে বলে তুমি কেবলই রেখার বন্ধনে বদ্ধ হয়ে রয়েছ? তোমার মধ্যে যে সৃষ্টির আনন্দ প্রকাশিত হয়েছিল, তা যদি এখনো না থাকতো তাহলে কি হতো? তাই তিনি বলছেন, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি, এই নদী হারাতো তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনার লিখন। তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হতো স্বপনের। তোমায় কি গিয়েছিল ভুলে, তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে। অন্য মনে চলি পথে, ভুলে নেকি ফুল, ভুলে নেকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধুর। কি বলা হচ্ছে দেখো, কি বুঝতে পারছো তোমরা? তাই তিনি বলছেন, নিজেকেই নিজের জন্য দিচ্ছেন যে আমি কি প্রলাপ বকছি এগুলো, তুমি কেন শুধু ছবি হতে যাবে? নিশ্চয়ই তুমি শুধু ছবি না, তুমি শুধু একটা রেখার বন্ধনে আবদ্ধ হয়ে নও। তোমার মধ্যে যে সৃষ্টির আনন্দ প্রকাশিত হয়েছিল একদিন, তা যদি এখনো না থাকতো তাহলে তার মতে, অর্থাৎ রবীন্দ্রনাথের মতে, এ নদীর আনন্দ বেগ থাকতো না। তোমার আনন্দ যে বাণীকে বহন করে এনেছিল, তা তো আজও থামেনি। বিশ্বের যে অন্তরের বার্তাকে তুমি এনেছিলে আমার কাছে, তা চিরকাল ধরে নবনব রূপে যেন নিজেকে প্রকাশ করছে। তা যদি না হতো, তবে মেঘের ওই স্বর্ণ চিহ্ন আর থাকতো না। তোমার চিক করে কেশের যে ছায়া, তা বিশ্বের নানান রূপের মধ্যে রয়েছে। তা যদি বিশ্ব থেকে মিলিয়ে যেত, তবে সৃষ্টির আনন্দের মধ্যেই আসলে ব্যাঘাত ঘটত। সেই সঙ্গে এই যে মাধবী বনের মর্মর ধ্বনি, সেই ছায়া লুপ্ত হয়ে কি হতো, একেবারে বিলুপ্ত হয়ে যেত। কিন্তু তা তো হয়নি। তাই তিনি বলছেন পরবর্তী প্যারাতে, দেখো কি বলছেন, কি নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই। আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমাই নীল আমারে নিখিল, তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি, কেহ নাহি জানে, তব সুর বাজে মোর গানে। কবির অন্তরে তুমি কবি, নও ছবি, নও ছবি, নও শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারাইছি রাতে। এ রাত মানে মৃত্যু। তারপরে অন্ধকারে অগোচরে তোমার এই লোভী, নও ছবি, নও তুমি ছবি। এটা
এলাহাবাদে রবীন্দ্রনাথ লিখেছিলেন রাতের বেলা 3 কার্তিক 1321। তাহলে এই শেষ প্যারাটার মধ্যে আমরা কি দেখছি? এই শেষ প্যারাটায় রবীন্দ্রনাথ আসলে বলছে, তুমি আমার সামনে নেই, যে নয়ন সম্মুখে তুমি নাই, তুমি আমার সামনে নেই, কিন্তু তুমি যে আমার নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই, অর্থাৎ তুমি জীবনের মূলে আমার সঙ্গে এক হয়ে গেছো। এখন তুমি আর আমি আর পৃথক কিছু নেই। তোমাকে আমি যে ভুলেছিলাম সে আসলে বাইরের একটা আবরণ মাত্র, অর্থাৎ তোমাকে আমি কখনোই ভুলিনি। সেই ভুলে যাওয়ার যে একটা অভিব্যক্তি মনের মধ্যে এসেছিল সেটা আসলে বাইরের। তুমি আমার জীবনের চৈতন্য লোক থেকে মগ্ন চৈতন্যের জীবনে যেন চলে গেছো। আমি ভুলে গিয়েছিলাম যে তুমি আমার অন্তরের গভীর দেশে গেছো। এটা যেন রবীন্দ্রনাথ আজকে বুঝতে পেরেছেন। হ্যাঁ, আকাশের তারা রাত্রিকে বেষ্টন করে আছে। আমরা কত সময় তাদের কথা সচেতনভাবে আসলে ভাবি না, কিন্তু রাত্রির অন্ধকারে চলার মধ্যে তাদের দিকে চেয়ে না দেখলেও তাদের সঙ্গীতে ও আনন্দে আমাদের মন কিন্তু পরোক্ষে পূর্ণ হয়ে যায়। তেমনি পথে চলতে চলতে ভাবছি যে ফুলকে ভুলেছি বলে মনে করেছি, কারণ সচেতনভাবে তাকে দেখছি না বলে, কিন্তু আমার যাত্রাপথে সে ফুল প্রাণের নিঃশ্বাস বায়ুকে সুমধুর করেছে, ভুলের শূন্যতাকে পূর্ণ করেছে। আমি ভুলে গেছি মনে হচ্ছে, তবু আসলে ভুলিনি, ভুলতে পারা যায় না। অর্থাৎ আমি তোমাকে বিশেষভাবে আমার মনের চোখ দিয়ে দেখছি না বলে ভুলে রয়েছি মনে হয়েছে যেটা, কিন্তু সেটা আসলে ঠিক না। এই যে বিস্মৃতির কেন্দ্রস্থলে বসে তুমি আমার রক্তের মধ্যে প্রতিনিয়ত দোলা দিচ্ছ, তুমি আসলে চোখের বাইরে নেই, কিন্তু ভিতরে ঠিকই সঞ্চিত হয়ে আছো। সেই জন্যই আজকের এই পৃথিবীর বা এই বসুন্ধরার এই যে শ্যামলতার মধ্যে তোমার শ্যামলতা, আকাশের ওই নীলিমার মধ্যে তোমার নীলিমা আমি দেখছি। তাই তিনি বলছেন, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল আমার নিখিল, তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাহি জানে, এটা আমি নিজেও জানতাম না, আসলে কেউ সেটা জানে না। তুমি যে আনন্দ দিয়েছ বিশ্বের আনন্দের মধ্যে তা আসলে মিলিয়ে আছে। অর্থাৎ আমি যখন গান গাই তখন কেউ জানে না যে তোমার সুর তার ভেতরের দিয়ে যেন ধ্বনিত হয়ে উঠছে। তুমি আসলে কবির বাইরে ছিলে, কিন্তু অন্তরের যে কবি সঙ্গীত রচনা করছে তার প্রেরণা রূপে তুমি আজ মর্মস্থলে রয়েছ। তুমি আজ বলতে গেলে এক কথায় বলতে হবে, তুমি আজ কবির চিত্তবিহারিণী। তুমি কবির অন্তরে কবি হয়েই আছো, আর বাইরের এই পৃথিবীতে তুমি আসলে তুমি আমার জীবনে ব্যক্ত হয়ে থাকলে। অতএব তুমি কোনোভাবেই শুধু রেখার বন্ধনে আটকে থাকা কোনো ছবি মাত্র নয়। অর্থাৎ তোমাকে একদিন সেই যে প্রাতে সচেতন অবস্থায় লাভ করেছিলাম, তারপরে রাত্রি এলো মৃত্যুরূপে, তুমি আমার অন্তরালে চলে গেলে। রাত্রিতে তোমাকে হারিয়ে ফেলেছি ঠিকই, কিন্তু রজনীর অন্ধকারে অর্থাৎ সুপ্ত চৈতন্যের মধ্যেই গভীরভাবে তোমাকে আবার আমি ফিরে পেলাম। আজ আমার মধ্যে এই অনুভূতিটা হয়েছে, সম্বিত আমি আজ ফিরে পেয়েছি। তাহলে এই যে ছবি কবিতাটা আজকে আমরা পড়লাম, এই ছবি কবিতাটার মধ্যে তাহলে আমরা যদি আবার আমি একটু রিভিউ করি, বিশ্লেষণ করি, তাহলে আমরা কি বলবো। আর আরেকটা কথা আমি তোমাদেরকে বলিনি, যে এই যে ছবি কবিতাটা অর্থাৎ এই 6 নম্বর কবিতাটা, এই কবিতাটা লিখতে গিয়ে রবীন্দ্রনাথ নিজে ছবি সম্বন্ধে ওনার কিছু অভিব্যক্তি রয়েছে। এই যে অভিব্যক্তি অর্থাৎ ছবি বলতে রবীন্দ্রনাথ কি বোঝেন,
এটা কিন্তু তিনি তার প্রবাসীতে ফাল্গুন সংখ্যাতে 1333-এ তিনি নিজেই ব্যাখ্যা করেছেন। অর্থাৎ ছবি বলতে রবীন্দ্রনাথ কি বোঝেন, এটা যদি একটু বুঝতে পারো তাহলে কিন্তু এই কবিতাটা বোঝা আরও একটু সহজ হয়ে যাবে। তাহলে আমি যদি একটু রবীন্দ্রনাথের কথা মতোই তিনি ছবি বলতে কি বুঝান বা বুঝেছেন বা কি বোঝাতে চেয়েছেন সেটা নিয়ে তোমাদের সামনে একটু বিশ্লেষণ করি, তাহলে জিনিসটা আরও পরিষ্কার হবে। রবীন্দ্রনাথ বলেছেন যে তার মতে ছবি বলতে তিনি কি বোঝেন, তার মতে যে আমরা মোহের কুয়াশায় একটা অভ্যাসের আবরণে সমস্ত মন দিয়ে জগৎটাকে আসলে আছে বলে অভ্যর্থনা করে নেবার একটা অবকাশ বা শক্তি কোনোটাই আমরা পাই না। অর্থাৎ কি বললাম, তিনি বলতে চাচ্ছেন যে আছে এই কথাটা মনে প্রাণে ভাবতে হবে, বিশ্বাস করতে হবে। আর আমরা করি কি, এই আছে এই জিনিসটাকে মনে প্রাণে বিশ্বাস করতে পারি না, বিশ্বাস করার জন্য অবকাশই পাই না। সেজন্য জীবনের অধিকাংশ সময়ই আমরা কি করি, এই পৃথিবীকে পাশ কাটিয়ে যাই, অনেক কিছু আমরা দেখিও দেখি না, মানে এটার সৌন্দর্য উপভোগই করি না। এই যে সত্তার একটা বিশুদ্ধ আনন্দ থেকে আমরা ক্রমশ বঞ্চিত হয়েই যেন মারা যাচ্ছি। অর্থাৎ ছবি পাশ কাটিয়ে যেতে আমাদের নিষেধ করে। তার মতে যদি সে জোর গলায় বলতে পারতো যে চেয়ে দেখো, তাহলেই এই মন স্বপ্ন থেকে সত্যের মধ্যে জেগে ওঠা সম্ভব ছিল। কেননা যা আছে তাই সত্য, যেখানে সমস্ত মন দিয়ে তাকে অনুভব করি সেখানেই কিন্তু সত্যের স্পর্শ পাওয়া যায়। তার মানে রবীন্দ্রনাথ বলেছেন যে তার মানে এই না যে যা চোখে ধরা পড়ে তাই সত্য। অর্থাৎ সত্যের ব্যক্তি অতীতে, ভবিষ্যতে, দৃশ্যে, অদৃশ্যে, বাইরে, অন্তরে সবখানেই রয়েছে। একজন আর্টিস্ট সত্যের সে পূর্ণতা যে পরিমাণে সামনে ধরতে পারে, আছে বলে মনের সায় সে পরিমাণে প্রবল, সে পরিমাণে স্থায়ী হয়। কি বোঝাতে চেয়েছেন তিনি? একজন আর্টিস্ট সত্যের সে পূর্ণতাকে যে পরিমাণভাবে ফুটিয়ে তুলতে পারে, সামনে তুলে আনতে পারে, তখন আছে বলে এটা আমাদের একটা বিশ্বাস হয়। তাতে আমাদের যে ঔৎসুক্য মন সেটা যেন তখন এই মানে এই আছে সত্যটাকে উপলব্ধি করতে আরও বেশি আরও বেশি মানে আনন্দ পায়, আরও বেশি ঔৎসুক্য হয়। অর্থাৎ সত্যকে উপলব্ধির পূর্ণতার সঙ্গে সঙ্গে একটা অনুভূতি আছে, সেই অনুভূতিকে আমরা সুন্দরের অনুভূতি বলি। রবীন্দ্রনাথ একটা সুন্দর উপমা দিয়েছেন। তিনি বলেছেন গোলাপ ফুলকে সুন্দর বলি এই জন্য যে গোলাপ ফুলের দিকে আমার মন যেমন করে চেয়ে দেখে, ইটের ঢেলার দিকে তেমন করে চায় না। গোলাপ ফুল আমার কাছে তার রূপে, ছন্দে, সহজেই সত্তা রহস্যের কি একটা নিবিড় পরিচয় দেয়। প্রতিদিন হাজার জিনিসকে যা না বলি তাকে তাই বলি তুমি আছো। তিনি একটা গল্প উপস্থাপন করেছেন। তিনি বলেছেন, একদিন আমার মালি ফুলদানি থেকে বাসি ফুলগুলো ফেলে দিতে যখন ফুলগুলোর দিকে হাত বাড়ালো, তখন এক বৈষ্ণবী খুব উদ্বিগ্ন হয়ে বলল যে শুধু লিখতে পড়তে তোমার সমস্ত মন লেগে আছে, তুমি তো দেখতেই পাও না। তখন চমকে উঠে আমার মনে পড়ে গেল, হ্যাঁ তাই তো বটে, ওই বাসি বলে একটা অভ্যস্ত কথার আড়ালে ফুলের সত্যকে আমি আর সম্পূর্ণ যেন দেখতেই পাই না। যে আছে সেও আমার কাছে নেই, নিতান্তই অকারণে সত্য থেকে, আনন্দ থেকে যেন আমরা বঞ্চিত হই। অথচ বৈষ্ণবী সে বাসি ফুলগুলোই তার আঁচলে ভরে নিয়ে চলে গেল।
অর্থাৎ এখানে কি বোঝাতে চেয়েছে রবীন্দ্রনাথ এত এই কথাগুলো দিয়ে? তিনি বলছেন যে আছি এই ধ্বনিটি নিয়তই আমার মনে বাজছে, তেমনি স্পষ্ট করে যেখানেই আমরা বলতে পারি আছে, সেখানেই তার সঙ্গে কেবল আমার ব্যবহারের অগভীর মিল নয়, আত্মার গভীরতম মিল হয়। অর্থাৎ আছে, এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আমি অনুভূতিতে আমার যে আনন্দ, তার মানে এই নয় যে আমি মাসে 1000 টাকা রোজগার করি বা 1000 লোকে আমাকে বাহবা দেয়। তার মানে হচ্ছে এই যে আমি যে সত্য, এটা আমার কাছে নিঃসংশয়। অর্থাৎ আমি যে আছি, আমি আমাকে নিয়ে আমার আর কোনো রকমের দ্বিধা নেই, কোনো রকমের তর্ক বিতর্ক নেই। অর্থাৎ আমি আছি, এটা আমি উপলব্ধি করি। বিশ্বে যেখানেই তেমনি একান্তভাবে আছে এই উপলব্ধি করি, সেখানে আমার সত্তা আনন্দে বিস্তীর্ণ হয়। এক কথায় বলবো, রবীন্দ্রনাথ যেটা বলতে চেয়েছেন যে সত্যি কথা বলতে গিয়ে যে সেই ছবি সত্য হয়ে উঠবে তখন যখন তার সঙ্গে আমার জীবনের অনুভূতির মিলন হবে ও সংযোগ ঘটবে। তখন সেটা আর ছবি হয়ে থাকবে না। কারণ বেক্সার প্রধান কথা ছিল যে গতির ভিতরেই সত্যকে খুঁজতে হবে। অর্থাৎ গতির ভিতরেই সত্যকে খুঁজতে হবে, নিস্তব্ধতার মধ্যে সত্য নেই। তাই তিনি বলেছেন যে ইন্টেলেকচুয়াল কনসেপ্টের মধ্যে আসলে সত্যকে পাওয়া যায় না।